নমস্কার। আজকে আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে কলকাতা বড়বাজারের ভেতরে ঋতুরাজ একটি হোটেলে আগুন লাগার কারণে 14 জন, কিন্তু তার থেকে বেশি কিনা সরকার পক্ষ কিংবা কলকাতা পৌরসভা কোনো হোয়াইট পেপার কিন্তু এ ব্যাপারে বার করে জানায়। যেদিন আগুন লাগে সেদিন ওখানে বহু মানুষ ছিলেন, অনেক রাজনৈতিক দল ছিল, আমরাও কংগ্রেসের পক্ষ থেকে ছিলাম। পরের দিন মর্গে সেখানে যাওয়ার পর আমাদের ঢুকতে দেওয়া হয়নি। প্রথমেই আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই প্রেস কনফারেন্সে 14 জন নাগরিকের মৃত্যু গভীরভাবে শোক প্রকট করছি। আজকে এই প্রেস কনফারেন্সে আমার ডান দিকে পার্থ ভৌমিক, তপন আগরওয়াল, সুমন রায়চৌধুরী, বাঁ দিকে আশুতোষ চট্টোপাধ্যায়, গীতা চক্রবর্তী। আজকে কেন আমরা এই প্রেস কনফারেন্স ডেকেছি আপনারা জানেন যে এই ঋতুরাজ হোটেলে বা পশ্চিমবঙ্গের যে সমস্ত হোটেল চলছে বা রেস্টুরেন্ট চলছে, এর প্রথম যে বৈধতার প্রশ্নে কি নেওয়া প্রয়োজন? ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্সের প্রয়োজন। ব্যবসা করতে গেলে আপনাকে দমকলের সার্টিফিকেটের প্রয়োজন, ফায়ার লাইসেন্সের প্রয়োজন। আপনাকে খাবারের কোনো যদি ব্যবস্থা থাকে, ফুড অ্যান্ড সাপ্লাইজের, তাদের লাইসেন্সের প্রয়োজন। শপ অ্যান্ড এস্টাবলিশমেন্টের লাইসেন্সের প্রয়োজন। এইরকম যে বিভিন্ন ফুড সেফটির যে লাইসেন্স, যে সমস্ত বৈধ পেপারপত্র নিয়ে ব্যবসা করা প্রয়োজন, যে কোনো ব্যবসায়ী সেটা করে। এমনিতেই পশ্চিমবঙ্গে আমরা দেখছি কলকারখানার অবস্থা খুব শোচনীয়। এখানে এমপ্লয়মেন্টের বিষয় খুব খারাপ অবস্থায় আমরা আছি। আমাদের রাজ্যে যুবক যুবতীরা অন্য রাজ্যে কাজ করার জন্য চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রত্যেকদিন বাড়ছে। বড়বাজারের এই ঋতুরাজ হোটেল, এখানে এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম, এই ডিপার্টমেন্টের নিয়মিত ইন্সপেকশন, এর একটা সুপারভিশন থাকে। আর সেটা যদি সঠিকভাবে হয়, তাহলে যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, কোথাও এমন পরিস্থিতি হয় আগুন লেগে গেছে, ভেঙে গেছে, যে কোনো ফ্যাক্টরিতে বলুন, যে কোনো হোটেল বা যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতেই পারে। কিন্তু সেফটি মেজার্স এইটা নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা নির্ভর করে যে এজেন্সিগুলো এগুলোকে দেখাশুনো করে, তাদের নিয়মিত সেটা ইন্সপেকশনের মধ্যে এবং লাইসেন্স রিনিউ করা দেওয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। আর লাগাতার যদি এই ইন্সপেকশনটা চলতে থাকে, তাহলে দেখা যায় যে এই অ্যাক্সিডেন্ট থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। ঋতুরাজ হোটেলের যে ঘটনা, সেখান থেকে যা শোনা যাচ্ছে সব অবৈধ বিষয়। তো কলকাতা শহরের উপরে কলকাতা কর্পোরেশনের অধীনে এতগুলো ডিপার্টমেন্টের ছাতার তলায় এইভাবে সমস্ত বেআইনি পদ্ধতিতে হোটেল রেস্টুরেন্ট, যদি সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের আলাদা কোনো জিনিস বিক্রি হচ্ছে, অর্থাৎ আবগারি দপ্তরের পারমিশন আছে কিনা, যদি সেখানে ওয়াইন বিক্রির ব্যবস্থা থাকে কিংবা বারের কোনো লাইসেন্স থাকে, এগুলো প্রয়োজন হয়।
আর এই ঘটনার পর রাতারাতি আমরা দেখলাম কলকাতায় 83 প্রায় আজকে বলছে 700 ওপরে যারা ছাদে রেস্টুরেন্ট চালাচ্ছেন, ব্যবসা করছেন। আমার একটি প্রশ্ন, যে এই ছাদে ব্যবসা করার ব্যাপারে মিনিমাম ট্রেড লাইসেন্স বা অন্যান্য যে লাইসেন্স গুলো প্রয়োজন হয়, তারা এগুলো ছাড়া কি ব্যবসা করছিলেন? আর এগুলো নিয়ে যদি তারা ব্যবসা করেন, তাহলে হঠাৎ করে এই ব্যবসাগুলোকে রাতারাতি বন্ধ করে দেওয়া হলো কেন? তার মানে বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না কোনো না কোনো একটা ডিপার্টমেন্টে। এবং দ্বিতীয় কথা, আমরা বলতে চাই কলকাতা শহরে অবৈধভাবে বহু নির্মাণ হয়েছে এবং এই ছাদে যারা ব্যবসা করছে, দেখবেন যে ছাদে ব্যবহার কিন্তু সবাই মিলে করতে পারে যারা বাসিন্দা আছে। যদি কমার্শিয়াল প্লেস হয় আলাদা, কমার্শিয়াল যদি না হয় তাহলে যারা রেসিডেন্সিয়াল ওখানে থাকে, একটা কমপ্লেক্সের ভেতরে যদি 30 জন থাকে, 10 জন থাকে, 20 জন থাকে, 8 জন থাকে, তাদের কিন্তু সবার অধিকার আছে ছাদে। এবার ছাদের যদি অধিকার সবাই না থাকে, সবাই যদি কনসেন্ট দেয়, এনওসি দেন, কিংবা বিক্রির সময় যদি তাদের এই কথা বলা হয় যে ছাদের সত্ত্ব বা মালিকানা বা অংশীদারিত্ব আপনাদের থাকবে না, তাহলে কিন্তু যে কেউ ইন্ডিভিজুয়ালি ওই ছাদটা ব্যবহার করতে পারে। তাও দমকলের নিয়ম অনুযায়ী ওই ছাদ কেমন ভাবে ব্যবহৃত হবে তার জন্য পারমিশন প্রয়োজন। এতগুলো নিয়ম কানুন টোপকে এই যে 83 কিংবা শোনা যাচ্ছে 500 থেকে 750 এই ব্যবসা চলছে, আপনি ভাবুন এর সঙ্গে মিনিমাম 5 থেকে 10 জন কর্মচারী যুক্ত আছে। আমি আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, প্রদেশ কংগ্রেসের অফিসের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা খুব খারাপ অবস্থা। এই রাস্তা সারানো হয় না, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে গাড়ি উল্টে গেল, অ্যাক্সিডেন্ট হল। তাহলে এই রাস্তাটা সারানোর ব্যবস্থা করতে হবে। আর সেই সারাতে গেলে কয়েকদিনের জন্য এই রাস্তাটাকে অস্থায়ীভাবে টেম্পোরারি এটাকে বন্ধ করে রাখতে হবে। সারানো হয়ে গেলে আবার পাবলিকের যাতায়াতের জন্য খুলে দিতে হবে। আমার প্রশ্ন, আমরা কি এই রাস্তাটাকে বাতিল করে দিই যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অতএব এই রাস্তা আর গাড়ি ঘোড়া চলবে না? সাময়িকভাবে হতে পারে, কিন্তু পার্মানেন্টলি এই রাস্তা কি বন্ধ করা যায়? না বন্ধ করা এর আগে কোথাও আমরা কোনোদিন দেখেছি বা কোনো রাজ্যে দেখেছি? আমার সব থেকে প্রধান বিষয়, একটি হোটেলে নিয়ম না মানার কারণে বৈধতা মানেননি, বেনিয়ম করেছেন, তার জন্য অনেক প্রাণ গেছে। উচিতই নয়। সরকার, পৌরসভা, যে যে এজেন্সিগুলো লাইসেন্স দিয়েছিলেন তারা সঠিকভাবে ইন্সপেকশন করেননি। লোকাল কাউন্সিলর, তারও একটা ভূমিকা থাকে, তিনি তা পালন করেননি। আমি এমএলএ এমপিদের কথা এই ক্ষেত্রে বলবো না, তার কারণ ছোটখাটো বিষয় প্রত্যেকদিন তারা দেখেন। কিন্তু সার্বিকভাবে যারা ডে টু ডে বিষয়টি দেখে তারা কেন নজর দেন? আজকে এই ব্যবসাটা বন্ধ করে দিলেন, চলবে কিভাবে? আপনারা জানেন এলএমএন, ওকিউ, তারপরে ম্যাগমা, এই রকম আজকে তো তারা হাইকোর্টে গেছিলেন, তারা কি পেলেন আমি জানি না। কিন্তু এদের সঙ্গে কত মানুষের রুটি রুজি জড়িয়ে আছে। সরকার তো ইমার্জেন্সি ভাবে এটা করতে পারতেন। যারা একেবারে অবৈধভাবে আছে, ওই ছাদের নিচে যারা বসবাস করেন, তাদের কারোরই কনসেন্ট নেই। তারা সব, কারণ অনেক জায়গায় দেখা যায় যে জোরজার করে প্রমোটারের সঙ্গে যোগ সাজসে লোকাল এলাকার নেতা, পুলিশ সমস্ত ধরে
হয়তো বাসিন্দারা চান না, কিন্তু ছাদে ব্যবসা চলছে, এগুলো ইমিডিয়েট বন্ধ হয়ে যাবে। তার কারণ সাধারণ মানুষের ক্ষতি করে একজন অবৈধভাবে ব্যবসা করবেন, তারপরে তিনি টাকা রোজগার করবেন, হতে পারে। কিন্তু যারা বৈধভাবে এই ব্যবসাটা করছেন, ওখানকার বাসিন্দাদের সবার কনসেন্ট আছে, কিংবা ওই ছাদের সত্ত্ব যিনি যার আছে তিনি ব্যবসাটা করছেন, বা যার আছে তার থেকে তিনি ভাড়ায় নিয়েছেন, কিংবা লিজে নিয়েছেন, কিংবা তিনি কিনে নিয়েছেন, কিংবা তার কনসেন্টে করছেন, এবং সেটা কমার্শিয়াল ওয়েতে ব্যবহৃত হচ্ছে, তার জন্যই এতগুলো লাইসেন্স পেয়েছেন, সেটা বিচার না করে একই বন্ধনীতে যদি সবাইকে ফেলে দেওয়া হয়। আমাদের কাছে বহু কর্মচারী তারা এসছেন, বহু মালিক এসছেন যে তাদের সবকিছু বৈধ আছে, তারপরেও তাদের বন্ধ হয়ে গেছে। আবার আমরা জানি অবৈধভাবে জোর করে পাওয়ার দেখিয়ে সরকারের সঙ্গে আছি, নেতারা আমার সঙ্গে আছে, তাই কোনো কনসেন্ট নেই বাসিন্দাদের কিংবা অন্যান্য ব্যবসায়ী যারা আছেন নিচের দোকানদার, তাদের কথা না শুনে জোর জবরদস্তি ওইখানে ব্যবসা হচ্ছে এবং ঠিকভাবে লাইসেন্স তারা নিয়ে রেখেছে, সেগুলো বন্ধ। কারণ পশ্চিমবাংলার অর্থনীতি এইভাবে আমার মনে হয় যে চটজলদি কোনো সিদ্ধান্ত নিয়ে আইওয়াশ করার মতো যদি ব্যবস্থা ঘটে, কিন্তু দুর্বিষহ বিষয়। তার কারণ পৌরসভা বা আধিকারিকরা বলেছেন এই মারা গেছে, কয়েকদিন এইরকম ধরপাকড় চলবে, তোমাদের আমরা যাবো, উচ্ছেদ করবো, তারপরে আবার যেমনকে তেমন চলবে। কারণ এর আগে আমরা ফুটপাতেও দেখেছি বা বহু জায়গায় আমরা এই ঘটনা দেখেছি। তো আমার প্রশ্ন এখানে, এমনিতেই পশ্চিমবঙ্গে কাজ নেই, সেক্ষেত্রে আপনি ধরুন 83টা ছেড়ে দিন, এই 500-র কথা তো বলা হচ্ছে, 50টারও যদি 10 জন করে কর্মচারী থাকে, তাহলে 50 × 10, এই ছেলেমেয়েরা এই কদিন তারা তো বেতন পাবে না, কাজ হারিয়ে গেল তাদের। এ ব্যাপারে সরকার কেন ইমার্জেন্সি ওয়েতে বসে এর সমস্যার সমাধানের কথা ভাবছেন? বিরোধীরা কি বলবে? এতগুলো মানুষ মারা গেছে, ফেস সেভ করতে হবে, তো ফেস সেভ করতে গেলে চটজলদি এই সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা মনে করি যে সরকার যে এই সিদ্ধান্ত গ্রহণ করছে এটা সঠিক সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারে, কিন্তু ট্রেড লাইসেন্স যিনি ইস্যু করেছেন, দমকলের সার্টিফিকেট যিনি ইস্যু করেছেন, অন্যান্য যে বৈধ ব্যবসা চালাবার ক্ষেত্রে পেপার ইস্যু করেছেন, তাদের আগে বরখাস্ত করা হোক। কারণ এতগুলো মানুষ এই সংস্থাকে দেখে চাকরিতে এলেন, তাদের কি হবে? আপনারা জানেন যে সাদার্ন এভিনিউতে হোয়াটসঅ্যাপ বলে একটি এইরকম রেস্টুরেন্ট চলে, ছোট্ট একটা সিটি, একটা ছোট্ট লিফট। এগুলো নিশ্চিতভাবে একেবারে মৃত্যু ফাঁদ, এখান থেকে বেরোবার কোনো জায়গা এতদিন কেউ দেখেন। সাউথ ক্যালকাটার একেবারে প্রাণকেন্দ্রের উপরে এটা ঘটছে। আজকে ঋতুরাজে ঘটে গিয়েছে বলে সবার প্রাণ নেওয়ার কথা ভাবা হচ্ছে, কিন্তু তার সঙ্গে রুটি রুজির বিষয়টা তো সরকারকে ভাবতে হবে। এবং আমাদের এইখানে উদ্যোগপতি যারা, সে ছোট রেস্টুরেন্টই হোক কিংবা খাবার দোকানই হোক, যারা করছে, এবার তারা যাতে ব্যবসাটা করতে পারে সেটার কথাও তো ভাবা প্রয়োজন। কারণ ওদের করতে হবে যে এই জিনিসগুলো তোমাদের কম আছে, তোমরা কিন্তু রেকটিফাই করে নাও। আর জায়গা নিয়ে যদি কোনো সমস্যা হয়, সেটা যদি কমার্শিয়াল না হয়, সেখানে যদি কোনো অঘটন ঘটে, মানুষকে যদি রেস্কিউ করা না যায়, সেটাকে বন্ধ করো। কিন্তু বাকি যে প্যারামিটারগুলোকে ঠিক করলে ব্যবসাটা করা যাবে। কারণ আমাদের কাছে এইভাবে যে আমাদের সবকিছু ঠিক আছে, সিকিউরিটি মেজার্সও নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, মানুষের অল্টারনেটিভ ভাবে যাওয়া আসার আলাদাভাবে রাস্তা আছে, সেই যে জায়গাগুলো, সেই জায়গায় যাতে যে পেপারগুলো তাদের নেই বা লাইসেন্স নেই, সেগুলো যাতে উইক তাদের পাওয়ার ক্ষেত্রে অসুবিধে না হয়, বলে ব্যবসা সচল থাকে। পশ্চিমবাংলার অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মূল বিষয় আমার এটা ছিল যে পশ্চিমবাংলায় ব্যবসায় যদি দেখা যায় আইনের নামে
এই একটা গাফিলতি, চরম গাফিলতি, সেটা সরকারের, পৌরসভা। আর তার পরিণামে নিশ্চিতভাবে একটা ইনসিডেন্ট হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে আরো বেশি করে সজাগ থাকা, ইন্সপেকশন হওয়া প্রয়োজন। অবৈধগুলোকে বন্ধ হোক, কিন্তু অবৈধ জানা আছে, মিনিমাম যাদের ত্রুটি আছে, লাইসেন্স আছে, সেগুলোকে যাতে সরকার আরো উদ্যোগী হয়ে যে 10 দিনের মধ্যে তুমি এই লাইসেন্সগুলো নিয়ে নাও। অল্টারনেটিভ ব্যবস্থার কথা ভাবো, আলাদাভাবে যাতায়াতের কথা কিভাবে করা যায়, সেখানে সেই প্রভিশন আছে কিনা, সিঁড়ির কথা ভাবা যায় কিনা, বেরোবার কথা ভাবা যায় কিনা, কোনো অঘটন ঘটলে আলাদাভাবে রেস্কিউ এর প্রভিশন থাকবে কিনা, সিঁড়িটা কতটা চওড়া। এবং আমরা এর জন্য চাই একটা হোয়াইট পেপার, যে কতগুলো রেস্টুরেন্ট এরকম। কারণ আমরাও তো জানতে চাই এতদিন কারা, কোন শক্তিতে, কোন ইনফ্লুয়েন্সে তারা ব্যবসা করছিলেন, কার থেকে তারা এই লাইসেন্সগুলো পেয়েছে, কেমন ভাবে তারা ব্যবসা করছিল। এবং তারা, কারণ পশ্চিমবঙ্গে যে কোনো ব্যবসা করতে গেলে তাকে কাটমানি দিতে হয় লোকাল নেতার কাছে, থানার কাছে, প্রশাসনের কাছে। তারপরে যখন এই ঘটনাগুলো ঘটছে, এর দুটো সাইড আছে। একটা হচ্ছে জোর জবরদস্তি করে এরকম ছাদে ব্যবসা করা, আর একটা হচ্ছে সত্যিকারের ব্যবসা করছে, কিছু তাদের লুফলস আছে, সেগুলোকে রেকটিফাই করা। এই দুটোর জন্যই আজকে আমার এই প্রেস কনফারেন্স। তার কারণ আমি মনে করি পশ্চিমবাংলার অর্থনীতিকে সচল রাখতে গেলে ব্যবসায়িক মনোভাবকে তুলে ধরতে হবে। যেখানে কম আছে, সরকারকে এগিয়ে এসে আরো সুযোগ তাদের করে দিতে হবে, যে কেমন ভাবে তারা এই ব্যবসা করতে গেলে প্রতিবন্ধকতার সম্মুখীন যাতে না হয়। অল্টারনেটিভ তার একটা রুট যাতে পাওয়া যায়, যে অল্টারনেটিভ রুটের মধ্যে দিয়ে সেখানে অঘটন ঘটলে যাতে কোথাও কোনো সমস্যার সৃষ্টি না হয়। এটাই আজকে আমার আপনাদের কাছে প্রতিবেদন। এবার কালকে আমরা সেকেন্ড পার্ট, কাল এই ঋতুরাজ হোটেল তার সামগ্রিক বিষয় নিয়ে কলকাতা যে বড়ো আছে, বড়ো 5-এ, যেটা কলেজ স্কোয়ারের ওখানে সূর্য সেন স্ট্রিটে, ওখানে কাল 12:30 1টার সময় আমাদের বিক্ষোভ সমাবেশ আছে। এবং আমরা বড়ো 5-এর কাছ থেকে জানতে চাইব যে সেদিনের এই প্রাণহানির ক্ষেত্রে এই বড়ো 5-এর যারা আধিকারিক আছে তাদের অগ্রিম কি ভূমিকা ছিল। তো কাল আপনাদেরও আমরা আহ্বান করছি আমাদের বিদ্যাসাগর মূর্তির কাছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, ওখানে আমাদের জমায়। ওখান থেকে আমরা এসে সবাই, বিশেষ করে বড়বাজার এবং উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সবাই থাকবেন। সবারই একটি সমস্যা, এইটি ঘেরাওর পর 16টি বড়োর মধ্যে একটি ঘেরাও হয়ে যাবে, বাকি 15টি বড়োতে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো। সেই বড়োর সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ হবে। শুধু এই বিষয়গুলি নিয়ে নয়, তার সঙ্গে আরো যে সাধারণ মানুষের যে জনজীবন, সেই জনজীবনের ক্ষেত্রে কলকাতা পৌরসভার ভূমিকার যে ত্রুটি বিচ্যুতি, সেগুলো নিয়ে আমাদের এই বিক্ষোভগুলি সংগঠিত হবে। এবার আপনাদের কিছু বলার থাকবে। আপনি মুর্শিদাবাদে গেছিলেন, আজকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গেছেন। উনি বলেছেন হিংসার ঘটনা পরিকল্পিত, বহিরাগতরা ধর্মের নামে ভুল প্রচার করছেন। কি বলবেন? তো একটু জুড়ে দিন, বলছেন যে ঘটনা বিএসএফ গুলি চালানোর জন্যই সেকেন্ডের যে ঘটনাগুলো ঘটেছে, হিংসা, সেই ঘটনাটা ঘটেছে। দেখুন, রাজ্য সরকারের আইন শৃঙ্খলা হচ্ছে রাজ্যের সামনে। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা রাজ্যে যদি অবনতি হয়, সম্পূর্ণভাবে রাজ্য সরকার নেয়। আর যেহেতু অনেকে প্রশ্ন করছেন বাইরের থেকে লোক এসে গেছে বরাত পেরিয়ে, এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টও তার জন্য দায়ী থাকবে, তাদেরও উত্তর দিতে হবে। আমি নিজে ওখানে গেছি, যাদের বাড়িতে দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে, তাদের বাড়িতে তাদের দুই যাদের স্বামী হারিয়ে গেছেন, ছেলে এবং ছেলের স্ত্রী এবং ভদ্রলোকের স্ত্রীর সঙ্গে কথা বলেছি, দীর্ঘক্ষণ থেকেছি। তাদের দুই ছেলে এবং এক মেয়ের সঙ্গেও কথা বলেছি। আমি যেটা মনে করেছি, পশ্চিমবঙ্গে 2026 যত এগিয়ে আসে,
অ্যাসেম্বলি নির্বাচন, তত সংকীর্ণ রাজনৈতিক মেরুকরণের উদ্দেশ্যে এইরকম আগুন জ্বালানো শুরু হবে, দাঙ্গা শুরু হবে। বিজেপি আগুন লাগিয়েছে, ম্যাচবক্স তৃণমূল দিয়েছে, প্রশাসন নীরব থেকেছে। প্রশাসন যদি চাইতেন তাহলে ম্যাচবক্স থেকে কেউ দেশলাই কাঠি পার করে আগুন লাগাতে পারতেন। অতএব দায়ী রাজ্য এবং কেন্দ্র দুজন, কারণ প্রত্যেক সময় এরা আনপার্লামেন্টারি কথা বলেছে, এরা এমন এমন প্রভোকেশন কথাবার্তা বলেছে যার পরিণামে প্রত্যেক দিন পশ্চিমবাংলা অশান্ত হয়েছে। এর জন্য দায়ী সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে শুধু নির্বাচনে কি করে জেতা যায় ধর্মীয় মেরুকরণের মধ্যেই এরা ভাবছেন, কারণ এরা ডেভেলপমেন্টের প্রশ্নে কেউ কোনো উত্তর দিতে পারবে না। আজকে সরকার এবং সরকারি বিরোধী দল এরা নিজেরা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা, হিন্দু হোক মুসলমান হোক, তারা যে বেকার, তারা যে রোজগার পাচ্ছে না, তারা যে অন্য রাজ্যে যাচ্ছে, এর জন্য দুটো রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নেই। এরা হিন্দু মুসলমান করছেন, জানেন এটার উপরেই নির্বাচন হলে আমাদের নির্বাচনের রুটি শেখাটা দারুণভাবে সুবিধে হবে। এবং সেই পরিণতির ফল হচ্ছে মুর্শিদাবাদের এই আগুন জ্বালা, এবং এই আগুন জ্বালানোর কাজটা বিজেপি, ম্যাচবক্সটা দেওয়া হচ্ছে তৃণমূলের। আর পুলিশ প্রশাসন যখন দেশলাই কাঠি বার করছে তারা কিন্তু চুপ করে থেকেছে। ফোন করলেও পুলিশ প্রশাসনের লোকেরা সেখানে পৌঁছে। আমি প্রায় 121টা বাড়িতে গেছি, 1টা থেকে শুরু করেছিলাম, রাত্রি 11:30 পর্যন্ত আমি এলাকায় ছিলাম। আমার থেকে বেশি অন্য কেউ, আমি ঈশাকান্ত চৌধুরী আর আমার ডান দিক বাঁ দিকে যারা দেখছেন তারা ছিলেন, অন্য কোনো কেউ এতক্ষণ পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে যাদের গুলি লেগেছে তাদের বাড়ি গেছে, তারপরে যারা পিজি হাসপাতালে ভর্তি আছে তাদের কাছে গেছি, যারা অ্যাপোলোতে ভর্তি ছিলেন 15 বছরের ছেলে তার কাছে গেছি। এবং ওখানে প্রথমে যে বাড়িতে আমরা গেছিলাম তারা বলেছিলেন এই বাড়িতে কোনো খুন হয়। আমার সঙ্গে কথা বলার পর তারা নিজেরা হাত ধরে নিয়ে তাদের বাড়ির মেয়েদের সঙ্গে কথা বলার, যারা যে ভদ্রলোক খুন হয়েছেন, ছেলে খুন হয়েছেন, তার স্ত্রী, ছেলের বউ, তাদের সঙ্গে কথা বলার। এবং আমি মনে করি যে ওখানে যথেষ্ট ভাইচারা এবং সদ্ভাবে তারা বসবাস করতেন। এই রাজনৈতিক স্বার্থে উস্কানির যদি না পরিবেশ তৈরি হতো, আপনাকে আমি বলছি রাজনৈতিক দলের নেতারা এখন প্রত্যেকের কথাবার্তা শুনুন, গতকালের কথা শুনুন, আজকের শুনুন। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো রাজনৈতিক দলের কথা আপনি কম্পেয়ার করুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে গতকালের কথার সঙ্গে আজকের কথার কোনো মিল নেই, 5 বছরের আগের কথার সঙ্গে আজকের কোনো মিল নেই। একজন রাজনৈতিক ব্যক্তি কিন্তু তার প্রত্যেকদিন তিনি শিক্ষা নেবেন এই সমাজ থেকে। আমি ওখানে গিয়ে যে যে কথা শুনে এসেছি, দেখুন টাকা পয়সা দিয়ে আর যাই হোক কিছু সময়ের জন্য কি করবে, বাধ্য হন মানুষ যে আমার বাড়ির উপার্জনের ব্যক্তি চলে গেছে, আমি পছন্দ করছি না, আমি বুঝতে পারছি কাদের দ্বারা হয়েছে, তারপরেও হাত পেতে টাকা নিতে হয়, কারণ ছেলে মেয়েদের কি করে মানুষ করবে। কিন্তু ঘৃণা তাদের চোখে, তাদের কথায় আমি সেদিন দেখে এসেছি। তাই কোনো কিছু টাকা পয়সা দিয়ে ওদের ক্ষত শুকানো যাবে। মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু নিহতদের পরিবারকে লুকিয়ে কেন নিয়ে যাওয়া হবে? দেখুন, কেউ কোথাও যাবেন সেটা তার বিষয়। মুখ্যমন্ত্রী বলেছেন, বলেননি মুখ্যমন্ত্রী তো সারা রাজ্যে তারা যেখানে আছে তার সঙ্গে গিয়ে দেখা করতে পারেন। মুখ্যমন্ত্রী আগে গিয়ে কেন দেখা করলেন? বিরোধী দলের লোকেরা যখন কিছু ঘটে আমি দৌড়ে যাচ্ছি। কাল আমি প্রশাসনে এলাম, আর আমি 3 দিন পরে গেলাম, 4 দিন পরে গেলাম, কেন হবে? তিনি তাড়াতাড়ি গিয়ে দেখা করতে পারতেন। আমার বাড়ির লোককে মেরে দিয়েছে, আমার কাছে সব দলের রাজনৈতিক দলের লোক আসবে, সরকার পক্ষেরও লোক আসবে। মুখ্যমন্ত্রী সব জায়গায় তিনি বিরোধী দলে যখন ছিলেন কুইক পৌঁছে যেতেন, এখানেও তো তার পৌঁছে যাওয়া উচিত ছিল, জানি কেন?
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কার থেকে সাহায্য নেবো কার থেকে নেবো না, সেটা তো আমার একদম প্রেরোগেটিভ, আমার সেখানে কিছু বলার নেই। কিন্তু আপনাদের আজকে আমি বলছি, যত 2026 আসবে তত দেখবেন হিন্দুর বাড়িতে বেকার আছে তাকে নিয়ে কোনো আলোচনা হবে না, মুসলমান বাড়িতে বেকার আছে তাকে নিয়ে আলোচনা হবে না। একবারও কি মনে পড়েছে এইখানে ঋতুরা যে কারাপুরে মারা গেল, তাদের নাম জেনেছে? তারা কোন জাতের কোন ধর্মের? একবার বিজেপি গিয়ে প্রশ্ন করছে থানার সামনে কারা মারা গেছে? একবারও তৃণমূল নিষ্পার করে বলেছে? বাকি জায়গায় হিন্দু মুসলমান, কারণ এটা থেকে ভালো করে রুটি শাঁকা যায়, এটা থেকে টোস্ট বানাও। আমি তো তাই সেখানে দাঁড়িয়ে বলে এসেছিলাম, আগুন লাগালো কে? এতদিন তো লাগে যিনি আমাকে আটকাচ্ছিলেন। আমি বলছিলাম বয়স কত? বলো 47 বছর। আমি বললাম এতদিনে কোনোদিন দাঙ্গা লেগেছে? বলো না। এখন চা খান কোথায়? বলো দোকানে। আমি বললাম কজন মুসলমান থাকে, কজন হিন্দু থাকে? বললো আমরা কয়েকজন হিন্দু থাকি, বাকি সব মুসলমান থাকে। আমি বললাম আপনাকে মানতে পারতো, আপনি তাকে মানতে পারতেন, আপনি ভোটে দিলেন, এখন ঘটছে কেন? এটাকে পরীক্ষাগার করা হচ্ছে, ল্যাবরেটরি করা হচ্ছে। ওখানে 20% হিন্দু কাকে ভোট দিল না দিল কিছু এসে যায় না, কিন্তু এই 20%কে যদি সামনে রেখে সারা রাজ্যে আমি ঘুরে বেড়াই তাহলে কিন্তু আমার বেনিফিট আছে। স্কুল কলেজে ল্যাবরেটরি নেই, আর রাজনৈতিক নেতারা ল্যাবরেটরি খুঁজে বেড়াচ্ছে। পরীক্ষাগার যেখান থেকে আরো বেশি আগুন জ্বালানো যাবে। আরে আগুন জ্বলতে গেলে কাউকে তো একটা দেশলাই কাঠি কিংবা লাইটার দিতে হবে। বাকি প্রশাসন কোথায় আছে আমায় বলুন তো। এবং অবাক ব্যাপার আপনাদেরও বলুন, আমি হিন্দু এলাকায় থাকলাম, সমস্ত মেন স্ট্রিম মিডিয়া থাকলো, আমি মুসলমান এলাকায় যখন গেলাম সেখানে আমি একটা জায়গা থেকে পরে ছুটি গেছিলাম, সেখানে 12:30 পর্যন্ত ছিলাম, একটাও মেন স্ট্রিম মিডিয়া ছিল না, শুধু মোবাইল নিয়ে 10-12 জন, আর তার আগে 30 জন মেন স্ট্রিম মিডিয়া ছিল। কেউ মুসলমান এরিয়ায় ঢুকলেন না। আমি অবাক হয়ে গেলাম। अरे भाई मंदिर बांटा, मस्जिद बांटा, बांट दिया, भगवान को बांट दिया, अल्लाह को मान बांटो अभी मीडिया को। দেখুন আমি এমএলএ এমপি হওয়ার জন্য কিন্তু রাজনীতি করিনি, অনেক আগে তাহলে এমএলএ এমপি হওয়ার জন্য করতাম। আমার সেদিন প্রত্যেকটা বাড়ি ঘুরতে ঘুরতে মনে হয়েছিল এই রাজনীতির লোকেরাই সর্বনাশের মূল কেন্দ্রবিন্দু ওই জায়গা। আমি কিছু পোস্টার দেখেছি, কিছু কথাবার্তা শুনেছি, তা দেখে আমার মনে হয়েছে আপনারা যারা যাননি ওখানে একবার গিয়ে ঘুরে আসুন, তাহলে ওখানে ইট, ওখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় আপনি বুঝে যাবেন যে কি ঘটনা ঘটেছে। পেছনে কারা ছিল, কোন ইন্ধন ছিল। এটা বড় ইঞ্জিনিয়ারিং ছাড়া আর্কিটেকচারিং, আমি অনেকদিন ধরে বলছি প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 হবে। ডোমকল ভেস্তে গেছিল, মোথাবাড়ি ভেস্তে গেছিল। আপনি কতদিন মানুষ যদি কথা না হয়। আজকে মুখ্যমন্ত্রী বলবেন, আজকে হোম মিনিস্টার কেন্দ্রের বলবেন, বিজেপি চিল্লাবে রাস্তায় দাঁড়িয়ে। আপনাদের তো বললাম ঋতুরাজে কেন কে হিন্দু মুসলমান একবার চিহ্নিত করছে না, তারপরে কেন কলকাতা শহরে মিছিল বার করছে না? বেশি দূর তো না, পাহাড়গাঁও নিয়ে আপনি চিহ্নিতকরণ করে দিলেন, এই জায়গা নিয়ে কেন চিহ্নিতকরণ হলো? শুধুমাত্র বাংলার আইন শৃঙ্খলা ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের সুপারিশ করেছে রাজ্যপাল, তবে কি বাংলা এই মুহূর্তে 356 ধারা আবশ্যিক? দেখুন উনি একটি স্পেসিফিক ডিস্ট্রিক্টের ঘটনা, ওনার যে নোট, সেই নোটটা একটা লিক টাইপের হয়েছে, আমি নোট দেখি, কিন্তু যা শুনেছি আমি মনে করি যে পশ্চিমবাংলার অবস্থা নিশ্চিতভাবে সংকটজনক একটা অবস্থা। আইন শৃঙ্খলার অবনতি প্রত্যেক দিন ঘটছে। মুর্শিদাবাদে যাদের বাড়িতে খুন হয়েছে তারা তো বলবেন যে একেবারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এটাই তো বাস্তব। এবং আমি মনে করি
যে সংবিধানের বিভিন্ন প্রভিশন আছে, তাকে চেক অ্যান্ড ব্যালেন্সে নিয়ে আসা। যারা সাংবিধানিক পদে বসে আছেন তারা সেটা গ্রহণ করেননি কেন? রাজ্য সরকারের তরফে সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপাল এবং কেন্দ্রে যারা বসে আছেন তারা করেননি কেন? 356 এমন একটা বিষয় যে সরকার বাতিল করে দিয়ে প্রেসিডেন্সি রুলে চালাও। আমরা মনে করি যে এই ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে তৃণমূলকে অক্সিজেন দেওয়া হবে, কারণ তৃণমূল সহানুভূতি পাবে। আর কয়েকদিন পরে নির্বাচন, কংগ্রেস মনে করে রাজনৈতিক লড়াই, তার মধ্যে দিয়ে কোনো সরকারকে পরিবর্তন করা প্রয়োজন এবং আমরা সেটাই করতে চাই। এবং সেই কারণে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারনেস এই তিনটি বিষয়ের পরিবেশ তৈরি করতে হবে। তাতেই দেখবেন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে যাবে। 356 করা মানেই সুপরিকল্পিতভাবে এতগুলো ছাত্রছাত্রীর চাকরির ব্যাপার, মানে শিক্ষক যাদের আজকে তারা রাস্তায় আছে, যারা নন টিচিং স্টাফ তারা রাস্তায় আছে। এইখানে ওই গ্রুপ সি, গ্রুপ বি, মাদ্রাসা, এদিকে ঋতুরাজ হোটেল, সব কিছু দেখবেন কালকে 356 এর জন্য সব কার্পেটের তলায় চলে যাবে। তো এই সুযোগটা, এটা কি ম্যাচ ফিক্সিং এর আরেকটা পার্ট? শুভবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় কথা বললে বাঙালিরা যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে, উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় তাদের মারধর করা হচ্ছে, টর্চার করা হচ্ছে, অভিযোগ করছে। শুনুন, এইখানে কেউ কেউ বলে ফেলেছিলেন, আমি বলছি না, রাজনীতিবিদরা যদি তারা আনপার্লামেন্টারি কথা বলে, তারা এমন কথা বলেন যার থেকে তারা বুঝছেন না তারা কি বলছেন। কেউ কেউ বলে ফেলেছিলেন এটা তৃণমূলেরই এক নেতা, তিনি মুর্শিদাবাদে বলেছিলেন পরিযায়ী শ্রমিকরা এসে এখানে গোলবাল পাঠিয়ে দিয়ে গেছে। তো তারা যখন গেছে ওখানে এইরকম বিষয়টা ঘটছে, তার কারণ আমি তো সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়েছি, বাংলায় কথা বলা, হঠাৎ করে এই পরিবেশ তৈরি হচ্ছে কেন? আর দ্বিতীয় জিনিস হচ্ছে, এটা তো ভারতবর্ষ, বাংলার মানুষ অন্য জায়গায় যাবে ভিসা লাগবে না, অন্য রাজ্যের মানুষ বাংলায় আসবে ভিসা লাগবে না। এই যে মাছ খেতে পারবে না, এই যে তুমি হিন্দিতে কথা বলতে পারবে না, এ পরিবেশ কোথা থেকে এলো? এখানে মাছ খাওয়া যাবে না, ওখানে মাছ বিক্রি করা যাবে না, চিত্তরঞ্জন পার্কে ঘটছে। ঠিক এখানেও হিন্দিতে কারা কথা বলে তাদের খোঁজ। আমি মনে করি বাংলার মানুষকে সমস্ত রাজ্যের মানুষ ভালোবাসেন এবং যদি এই খবর মুখ্যমন্ত্রী পেয়ে থাকেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলুন, সর্বদলীয় মিটিং রাখুন রাজ্যে, সমস্ত রাজনৈতিক দলে তাদের যে ইউনিট আছে সে সমস্ত রাজ্যে তারা কথা বলবেন। কারণ বহুত্ববাদের ভারতবর্ষের আমরা মনে করি আমাদের এই ইউনিফর্ম যে অ্যাটিটিউড, ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কনসেপ্ট, এই ইউনিয়ন অফ ইন্ডিয়া কনসেপ্টে এখানে আমাদের হিন্দিতে এখানে কেউ কথা বলবেন, এখানে কেউ তামিলে কথা বলবেন, মালায়ালামে কথা বলবেন, আমরা সেখানে গিয়ে বাংলায় কথা বলবো। এটাই তো বৈচিত্র্যের বিষয়। যদি কোথাও এইরকম অঘটন ঘটে থাকে তার জন্য সরকারকে অগ্রণী ভূমিকা নিতে হবে, পরিবেশ পরিস্থিতি সঠিক রাখতে হবে, আর দলের নেতাদের বলতে হবে এমন কোনো প্ররোচনামূলক কথাবার্তা বলবেন না যেখান থেকে আপনি তো বলে দিলেন, এবার ওখানে যারা বসবাস করে তাদের কি হবে? আমাদের এটা নজর রাখা প্রয়োজন। দাদা, এখানে একটা প্রশ্ন আছে। বাংলা পক্ষ নামে একটা দল অনেকদিন ধরে কাজ করছে, তারা বাংলা ভাষার উপরে কাজ করছে, যারা হিন্দি বলে তাদের সাথে নানা রকম জানা যায় মাঝে মাঝে, যেটা ফেলে চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে এটা একটা বিভাজন? পশ্চিমবঙ্গে যখন নানা ভাষা, কলকাতার মতো নানা ভাষা যখন চলছিল, এই বাংলা পক্ষটাকে তৈরি করে সেটাকে একটা বিভাজন বা একটা দূরত্ব পাওয়ানোর কিছু? না না, আমিও তো ভাবছি এখানে হিন্দি সেল আমাদের নেই। আমি রাজ্যে আমাকে অনেকে দাবি করেছে যে হিন্দি সেল করলে আমাদের কিছু প্রোগ্রামের ক্ষেত্রে সুবিধে হয়। তো পশ্চিমবাংলার মানুষ
বাংলায় কথা বলে। আমার ছেলে যখন পড়ে তখন অনেকে বলেছিল যে ওকে হিন্দি নাও, বাইরে সুবিধে হবে। আমি বলেছি না, বাংলায় পড়ুক, হিন্দি পরে শিখবে। তার কারণ ও পশ্চিমবাংলায় থাকে, নিজের ভাষাটাকে ভালো করে শিখুক। আমরা তো সবাই মাতৃভাষাকে ভালো করে শেখার কথা বলি। তো বাংলার পক্ষ, বাংলার যদি উন্নতির জন্য বাংলার ভাষাতে যদি সমস্ত মেডিকেলের বইগুলো তৈরি করার কথা ভাবে, আইনের বইগুলো তৈরি করার কথা ভাবে, আমি খুব খুশি হব। বাংলা পক্ষ ভালো বলছে। কিন্তু বাংলায় চাকরি করতে এসে কেউ যদি হিন্দিতে কথা বলে না, তাকে যদি তাড়া করে, এটা কোনোভাবেই আমি সমর্থন করবো না। কিন্তু পশ্চিমবাংলায় প্রত্যেকটা দোকানে বাংলায় লেখা থাকলে ভালো, খারাপ কোথায়? বাংলা সহ-অভিমান বোঝায় যাবে। বাংলাকে ভালোবাসি মানে বাংলার উৎকর্ষতা আবৃত্তি, বাংলা ভাষায় যাতে সমস্ত ট্রান্সলেট করে সমস্ত বইগুলো থাকে, আইএস, আইপিএস, সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে যাতে বাংলায় আমরা পরীক্ষা দিতে পারি, এগুলোই হচ্ছে বাংলা ভাষার উৎকর্ষতা পাওয়া। যে ভাষায় বাংলার বই পাওয়া যায় না, বাংলা ভাষায় যে সাবজেক্টের বই পাওয়া যায় না, সেগুলোকে যদি আজকে করা যায় তবেই তো বাংলার উন্নতি হবে, নাহলে কি করবে? সেবাশ্রমের সন্ন্যাসীর কুকীর্তির কথা জানি মুখ্যমন্ত্রী বলছেন, আমার এত দুর্বল হওয়ার কিছু নেই। বেলডাঙ্গা সত্যি দুনিয়াদের মানুষকে তিনি প্ররোচনা দেন। ওয়াকআউট আন্দোলনের সময় 48 ঘন্টা আরো বন্ধ রেখেছিলেন। আমি বুঝতে পারলাম। মুখ্যমন্ত্রী বলছেন যে সেবাশ্রমের সন্ন্যাসীর কুকীর্তির কথা জানি, আমার এত দুর্বল হওয়ার কিছু নেই। বেলডাঙ্গা সত্যি দুনিয়াদের মানুষকে তিনি প্ররোচনা দিচ্ছেন এবং যে সময় ওয়াকআউট আন্দোলন হয়েছিল সেই সময় 48 ঘন্টা আরো বন্ধ রাখা হয়েছিল। উনি পুলিশ মন্ত্রী, ওনার কাছে অনেক ইনফরমেশন থাকবে, উনি উত্তর দিতে পারবেন। আমার জানা নেই। দাদা, আপনি জানেন যে পুরীর মন্দিরের যে নবকলেবরের যে কাঠ, সেটা চুরি নিয়ে একটা বিতর্ক হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। দ্বিতীয় হচ্ছে যে দীঘাতে যে জগন্নাথ মন্দির হচ্ছে, সেটাকে এত হিংসার কি কারণ হচ্ছে? একটা হিংসা কেন করা হচ্ছে? শুনুন, জগন্নাথ আপনারও, জগন্নাথ আমারও। জগন্নাথ কারো পাপের না, ঠিক আছে? জগন্নাথ যেখানে, যার যেখানে কোর্ট সেখানে। জগন্নাথ মানে জগন্নাথ যেখানে, ধাম সেখানে। জগন্নাথ আমার বাড়িতে, জগন্নাথ কে কোথায় বলবে? জগন্নাথকে কে নিয়ে নিতে পারবেন বলুন তো? আর কাকে দেবে না বলুন? জগন্নাথ হচ্ছে সবার জগন্নাথ। এবার জগন্নাথ আমার, আপনার নয়, আমি এতে বিশ্বাস করি না। আমি মনে করি জগন্নাথ সবার ভক্ত, যিনি তার কাছেই জগৎ, ভক্তের ভগবান। আর আমরা তো বলছি কর্মই ধর্ম, তো জগন্নাথ তো বলছে কর্ম করো, তবে আমার কাছে আসুন। তো যারা ক্ষমতাবান, যারা জগন্নাথের বেশি আশীর্বাদ পেয়ে আজ মুখ্যমন্ত্রী আছেন, আজকে বিরোধী দল নেতা আছেন, আজকে প্রধানমন্ত্রী আছেন, তাদের এই সুমতি যাতে হয়, যাতে তারা অকথা বিকথা না বলেন, আর মানুষের দুর্দশা কাটিয়ে যাতে রাজ্যের মানুষ উন্নতি করতে পারে, চাকরি রাজ্যে পায়, এটা যাতে দেখে। ঠিক আছে? রুফটপে ইতিমধ্যেই যারা মালিকরা রয়েছেন তারা ওদের দায়িত্ব হচ্ছে হাইকোর্টের জন্য এখনো স্টে দিয়েছে। স্টে নিতে পারবে না। পরবর্তী শুনানি বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার থাকবে। এবার আমি বলি, এই যে LMNOQ, এরা উপরে এদের গ্রুপে আছে, তারপরে এরা এই ট্রেডের সঙ্গে যুক্ত আছে। এরা কোর্টে গেছে, মহামান্য আদালতের কাছে যখন গেছেন, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তার কারণ আদালতের যে রায় হবে তাকে মাথা পেতে নিতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি এর সঙ্গে লুটি যুক্ত আছে বহু পরিবার, তারা কিন্তু অনাথ হয়ে যাবে। সরকারকে, মহামান্য আদালতকে ভাবতে হবে যাতে এমন কোনো পন্থা বার করা যায় যেখান থেকে আইনের কোনো জায়গায় কাল যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, এইরকম কোনো প্রিকশন নিয়ে এগুলোকে যাতে চালনা করা যায়। আমার এটাই সরকারের কাছে আবেদন। এবং আমি মনে করি বাংলার অর্থনীতিকে সচল রাখতে গেলে ইমিডিয়েট এক কলমের মোচায় বন্ধ করে দেওয়া যায়। কিন্তু কি কারণে বন্ধ হচ্ছে, যেগুলো একেবারে ইনলিগাল, রূপ জোর করে ব্যবহার করে করছে, আগে আমি বলেছি, সেগুলো বাতিল হবে। কারণ কোনো
নিচে যারা বসবাসকারী মানুষ আছে তাদের কারোর কনসেন্ট নেই, অন্য ফ্ল্যাট ওনার যারা তাদের কনসেন্ট নেই, এরকম ক্ষেত্রে নয়। কিন্তু বাকি যে জায়গাগুলো, সে জায়গায় যদি কিছু কম থাকে, সেগুলো যাতে সরকার যুদ্ধকালীন তৎপরতায় তারা যাতে তার অল্টারনেটিভ ব্যবস্থা করতে পারেন এবং সেখানে যাতে এই কাজটি চালু করতে পারেন, এটাই আগামী দিনে পশ্চিমবাংলার অর্থনীতিকে সচেতন। মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে নীল কাঠ চুরি করে জগন্নাথ ধাম তৈরি করতে হবে, এমন অবস্থা আমার নেই। যখন আপনাকে আমি বলি, ভগবানকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই। জগন্নাথের কাছে সব বাবুই যান, সবাই গিয়ে হতে দেন। এখন কারোর যদি রাজনীতি করার কথা মনে হয় জগন্নাথকে নিয়ে করতে পারেন, কোনো আপত্তি নেই। আমরা মানুষকে নিয়ে ভাবি তো, যে মানুষরা মারা গেলেন আগামী দিনে যাতে চাকরি করা মানুষগুলো না খেতে পেয়ে মারা যায়, তার জন্য Okay.